গতকাল আমরা ফরম্যাট সেল কিছুটা করেছিলাম। ফরম্যাট সেলের পর চলে আসবো 60 পাতায় র্যাপ টেক্সট। এই যে অ্যাপ্লাই র্যাপ টেক্সট ইন আ সেল ইন মাইক্রোসফট এক্সেল 2007। র্যাপ টেক্সট কথার অর্থ হলো র্যাপিং কথার অর্থ হলো যে এরিয়াটা আছে এরিয়ার মধ্যে টেক্সট নিজে মানে অ্যাপ্লিকেশান নিজে ওই টেক্সটটাকে সাজিয়ে নেবে, ওই কমিয়ে বাড়িয়ে, হয় লেন্থ কমাবে নাহলে লেন্থ বাড়াবে, অথবা উইডথ কমাবে অথবা উইডথ বাড়াবে। তাহলে তাকেই আমরা বলছি র্যাপ। মানে কোনো একটা সেলের ওপরে, কোনো একটা সেল হতে পারে বা কোনো একটা রেঞ্জ অফ সেলস হতে পারে। সেল অথবা রেঞ্জ অফ সেলসের মধ্যে যদি কোনো একটা টেক্সটকে আমরা ইম্পোজ করতে চাই তাহলে সেক্ষেত্রে র্যাপিং করতে হবে। যেমনভাবে আমরা ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডেই বলি, ওয়ার্ডপ্যাডে যখন আমরা লিখি কন্টিনিউয়াস, যদি এন্টার প্রেস না করে তাহলে একটা লাইনের মধ্যেই পরপর লেখা হতে থাকে এবং স্ক্রিনটা ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল হতে থাকে। তাহলে আমরা যখন প্রথম লেখাটা লিখেছি, কিছু দূর লেখার পর দেখব সেই লেখাটা আর দেখতে পাচ্ছি না, এবং ওই লেখাটাকে দেখতে গেলে আমাদের যে হরাইজন্টাল বারটা আছে সেই বারটাকে আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে আমরা দেখতে পাবো আগে কি লিখেছিলাম বা কি লেখা হয়েছিল, এবং সেটা যখন আবার স্ক্রল করে যাচ্ছি তখন আবার ডান দিকের যে লেখাগুলো চলে গিয়েছিল বা ছিল সেগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে না। তার মানে অ্যাট এ টাইম যদি কোনো কিছু দেখতে হয় তাহলে আমরা দেখতে পাবো না। সেক্ষেত্রে যদি আমরা র্যাপ টেক্সট করি তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে ওই টোটাল লাইনটা ভেঙে একটা দৃশ্যের মধ্যে চলে আসবে, মানে একটা উইন্ডোর মধ্যে চলে আসবে। তাহলে আমরা অ্যাট এ টাইম টোটাল যে কন্টেন্টটা লেখা হয়েছে সেই কন্টেন্টটাকে আমরা দেখতে পাবো। এটাকে বলা হয় র্যাপিং। তাহলে ওখানে র্যাপিং টেক্সট হচ্ছে কোনো একটা উইন্ডোর ওপর, এবং সেটা মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে। তো সেইটা এখানে আমরা করব কোনো একটা সেল বা কন্টিনিউয়াস সেল হতে পারে বা রেঞ্জ অফ সেলস হতে পারে। তাহলে এখন র্যাপিংটা কিভাবে করব? যে সেলটার ওপরে আমরা র্যাপ করতে চাইছি টেক্সটটা আছে, সেই টেক্সটের ওপরে আমরা গিয়ে, মানে টেক্সটের ওপরে মানে সেই সেলটার ওপরে গিয়ে বা সেই রেঞ্জ অফ সেলসের ওপরে গিয়ে আমরা র্যাপ টেক্সট করব। র্যাপ টেক্সটের হোম যে আমরা ট্যাবটা আছে, হোম যে রিবনটা আছে, রিবন ট্যাব, সেই রিবনের ওপরেই র্যাপ টেক্সটের একটা আইকন রয়েছে। সেই আইকন থেকে আমরা র্যাপ টেক্সট করতে পারবো। এরপরে ফরম্যাট সেলের কিছু জিনিস আমরা আগে বলে দিয়েছিলাম, কিন্তু এখানে আবার একটা ছবি দিয়ে দিয়েছে, 61 পাতায় একটা ছবি দিয়েছে। ফরম্যাট সেলের আন্ডারে কি থাকছে? প্রথমে নাম্বার থাকছে, অ্যালাইনমেন্ট থাকছে, ফন্ট থাকছে, বর্ডার থাকছে, ফিল থাকছে, প্রোটেকশন থাকছে। এগুলোও কিন্তু আমরা ফরম্যাট সেলের মধ্যে পাচ্ছি। এখানে বলছে রাইট ক্লিক অ্যান্ড দেন সিলেক্ট ফরম্যাট সেল ফ্রম দ্য পপ-আপ মেনু। তারপরে বলছে হোয়েন দ্য ফরম্যাট সেল উইন্ডো অ্যাপিয়ার সিলেক্ট দ্য অ্যালাইনমেন্ট ট্যাব, ক্লিক দ্য র্যাপ টেক্সট চেকবক্স। র্যাপ টেক্সট চেকবক্সে আমরা সিলেক্ট করলাম বা ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী যে স্টেপটা রয়েছে, এই যে নাও হোয়েন ইউ রিটার্ন টু দ্য স্প্রেডশিট দ্য সিলেক্টেড টেক্সট শুড বি র্যাপড। মানে ওখান থেকে না করে, মানে আমরা আইকন দিয়ে না করে বা টুল থেকে না দিয়ে আমরা কিভাবে স্টেপিংটা কিভাবে করব, সেই দুটো স্টেপে এখানে বলা হলো র্যাপ টেক্সট করার নিয়ম। এইবার আসছি আমি ফ্রিজ এবং আনফ্রিজ। যদি কোনো একটা ডেটা আমরা তৈরি করতে যাচ্ছি, মানে ডেটাবেস তৈরি করা মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোনো তথ্য আমরা রাখছি,
একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোনো তথ্য রাখছি, যে স্ট্রাকচারের ভিত্তিতে আমরা কোনো কোয়ারি যদি করি তাহলে সেখান থেকে আমরা যে কোনো প্রকার ডেটা পেতে পারি, ইনফরমেশান। তো সেইটা যদি করতে হয় তখন আমাদের এন্ট্রি করতে হবে প্রথমে। এবার এন্ট্রি যদি করতে হয়, সাধারণত ডেটাবেস কখন করা হয়, যখন বহু তথ্য আমাদের একই সঙ্গে রাখা হয় বা রাখতে হয়। এরকম নয় যে 5টা কোনো স্টুডেন্টের নাম্বার আমরা রাখার জন্য আমরা ডেটাবেস তৈরি করলাম, এরকম নয়। আমরা ডেটাবেস তখনই তৈরি করি যদি যদি আমাদের তথ্য রাখার প্রয়োজন হয়, তখন আমরা ডেটাবেস তৈরি করি। এছাড়াও ডেটাবেস তৈরি করি না যে বললে ভুল হবে, তাহলে বলবে যে অল্প সংখ্যক যেখানে স্টুডেন্ট আছে সেখানে কি ডেটাবেস তৈরি হয় না? হয়, কিন্তু সেইটা সবথেকে প্রযোজ্য হয় যেখানে প্রচুর পরিমাণে ডেটা থাকে, সেখানে ডেটাবেসটা তৈরি করে সুবিধে হয় অনেক। তো সেরকম কোনো ডেটাবেস তৈরি করার পর যখন আমরা ডেটাবেসটায় ইনপুট দিতে শুরু করলাম, ওপরে হেডিং থাকে। হেডিং মানে ওটাকে ফিল্ড নেম বলা হয়। ফিল্ড নেম মানে তুমি ধরো প্রথমে ধরো রোল নাম্বার লিখছো, তারপরে ক্লাস লিখছো, তারপরে নাম লিখছো, বা আগে নাম লিখছো, ক্লাস লিখছো, সেকশন লিখছো, রোল নাম্বার লিখছো, তারপরে মার্কস লিখছো সাবজেক্টের এবং টোটাল লিখছো। এবার ওপরে যে তুমি লিখছো, তুমি যে ইনফরমেশানগুলো দেবে বা কেউ যদি ইনফরমেশানগুলো তোমার হয়ে দেয় মানে তুমি স্ট্রাকচার তৈরি করে দিলে, এবার আরেকজন ইনপুট করতে শুরু করলো। এবার ইনপুট যে করবে তার তো জানা উচিত যে কোন ডেটার এগেনস্টে কোন তথ্য সে দেবে, তাহলে তার জন্য তার একটা হেডিং দরকার। সেই হেডিংটাকেই এই স্ট্রাকচার যে আমরা তৈরি করি স্ট্রাকচার, এই স্ট্রাকচারেই সেই হেডিংটাকে বলা হয় ফিল্ড, FIELD, ফিল্ড নেম। যেমন ধরো নেম একটা ফিল্ড নেম, রোল নাম্বার একটা ফিল্ড নেম, তারপরে তোমার সেকশন একটা ফিল্ড নেম, ক্লাস একটা ফিল্ড নেম, সাবজেক্ট কোন সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট একটা করে ফিল্ড নেম। এবার এই ফিল্ড নেমগুলো ধরে নাও একটা এক্সেল যে আমাদের শিট রয়েছে, সেই শিটটাকে সামনে দেখো, মেশিনে যদি থাকো, আমি প্রথমেই বলেছিলাম যখন বসবে একটা মেশিন নিয়ে বসবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে এক্সেল শিটটাকে তুমি তোমার চোখের সামনে রাখো, রেখে দেখো এবার যে তোমার যে শিটটা রয়েছে, শিটে অনেক সেল রয়েছে, সেলের ওপরে যে কোনো একটা রোকে কেন্দ্র করে তুমি এই ফিল্ডগুলো ভরে দাও। ওখানে প্রথমে নেম, তারপরে ক্লাস, তারপরে সেকশন, তারপরে রোল নাম্বার, সাবজেক্ট যে কটা আছে, তারপরে টোটাল, এই কটা। এবার তুমি যদি ওইখানে প্রত্যেকটায় তুমি ডেটা ভরতে থাকো, তাহলে ডেটা ভরতে ভরতে এক সময় হবে কি, তোমার যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনে ধরো 25 থেকে 27টা তুমি অ্যাট এ টাইম রো দেখতে পাচ্ছ। এবার তারপরে 25 থেকে দেখার পর 25 পর্যন্ত যদি দেখো, তাহলে 26 যখন আসবে তখন 1 নম্বর বা 2 নম্বর রোটা মানে প্রথম রোটা তুমি দেখতে পাচ্ছ না। প্রথম রোটা মানে তোমার হেডিংগুলো যেখানে ছিল সেখানে সেটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে সেইটা তুমি যেহেতু ডেটা স্ট্রাকচার তৈরি করেছো এবং তুমি যেহেতু ডেটা এন্ট্রি করছো, সেই জন্য তুমি তোমার ফিল্ডগুলো মনে রাখছো। কিন্তু অন্য যদি একজন অচেনা কেউ হয়, সে তো আর ওই ফিল্ডগুলো মনে রেখে রেখে ওই ডেটা ইনপুট করা সম্ভব নয়। কোনো কারণে মিস্টেক হতে পারে মিন্স কীরকম, বাংলা প্রথমে রয়েছে বাংলা নম্বর, তারপরে ইংরেজি নম্বর, তারপরে ভূগোলের নম্বর, সেখানে হয়তো বাংলা, তারপরে ইংরেজি, তারপরে ইতিহাস দিয়ে দিল, ভূগোলের জায়গায় ইতিহাস দিয়ে দিল। সেক্ষেত্রে তার মিস্টেক হওয়াটাই স্বাভাবিক, কারণ সে ফিল্ডগুলো দেখতে পাচ্ছে না। যদি না দেখতে পায় তাহলে কার এগেনস্টে সে এন্ট্রিগুলো করবে। এই জন্যে আমরা কি করি, প্রফেশনাল কাজ করার সময় বা এমনি যখন কাজ করি, তখন ওই যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারের যে ফিল্ড নেমগুলো রয়েছে, সেই যে রোটা রয়েছে, সেই রোটাকে আমরা ফ্রিজ করে দিই। এই ফ্রিজ করলে কি হবে, তুমি যখন স্ক্রিনটাকে স্ক্রল করবে তখন কিন্তু ওই রোটা থেকেই যাবে, বাকি ডেটাগুলো তোমার স্ক্রলিং হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমার ডেটাগুলো দেখা সুবিধে হবে, কোন রেসপেক্টে কোন ডেটাটা তুমি দিয়েছো বা দিচ্ছে সেটা দেখতে কোনোভাবেই কারোর অসুবিধে হবে না, তুমি ছাড়া অন্যজনেরও। তাহলে এইভাবে আমরা ফ্রিজ করি। এবার ফ্রিজ মানে এই জন্যে আমরা ফ্রিজ করি। এবার ফ্রিজটা করবো কী করে, যে নিয়ম হচ্ছে যে রোটা বা যে কলমটা করবে তার পরের রো বা কলমটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ভিউতে যেতে হবে, ভিউ ট্যাবে যেতে হবে, মানে রিবন ট্যাবে গিয়ে ফ্রিজ বলে একটা অপশান আছে, ফ্রিজ পেন্স,
ওখানে ফ্রিজ পেন্সে গিয়ে ফ্রিজ পেন্স যে প্রথমটা রয়েছে সেই প্রথম অপশানটা ক্লিক করে দিয়ে তুমি যদি চলে আসো, তাহলে দেখবে যে তোমার যে হেডিংয়ের যে রোটা রয়েছে সেই রোটা আর স্ক্রল করছে না, একই জায়গায় স্টে করে যাচ্ছে, বাকি সব রোগুলো স্ক্রল করে চলে যাচ্ছে। এইভাবেই আমরা ফ্রিজ করতে পারি কোনো একটা রো বা কোনো একটা কলামকে। আবার যদি মনে হয় যে না আর লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমরা আনফ্রিজ করে দিতে পারি ওই একই সিস্টেমে। যে আমরা টগল কি পড়েছিলাম, টগল কি হচ্ছে একই কিয়ের সাহায্যে যখন দুরকম কোনো কাজ করা যায় তখন তাকে টগল কি বলে। যেমন আমাদের রিস্টোর এবং রিস্টোর বাটনটা আমরা দুভাবে ব্যবহার করি, প্রথমে রিস্টোর আর তারপরে ফুল স্ক্রিন। তাহলে রিস্টোর বা ফুল স্ক্রিন যে করছি ওটা একই বাটন থেকে হয়, আর মিনিমাইজটা আরেকটা বাটন থেকে হয়, ক্লোজটা আরেকটা বাটন হয়। তাহলে এই রিস্টোর বাটনটাকে আমরা কিন্তু বলি টগল কি। তাহলে এটাও একটা টগল ফাংশনের মতন কাজ করছে, অর্থাৎ যেভাবে তুমি ফ্রিজকে ইমপ্লিমেন্ট করছো, যদি ওটাকে ইমপ্লিমেন্ট বন্ধ করতে হয়, ওর ইমপ্লিমেন্টটা বন্ধ করতে হয় বা ওটাকে ফ্রি করতে হয়, তাহলে ঠিক সেই রকমভাবেই তোমাকে যেতে হবে ওটাকে আনফ্রিজ করতে। তাহলে এটা গেল ফ্রিজ এবং আনফ্রিজ। এরপরে আসছি আমরা 63 পাতায় ফাংশনস, আন্ডারস্ট্যান্ডিং ফাংশনস। এখানে বলেছে ফাংশনস আর প্রি রিটন ফর্মুলাস। Functions are pre-written formulas. Functions differ from regular formulas in that you supply the value but not the operator, such as plus, minus, multiplication or division. For example, you can use the sum function to add. When using a function, remember the following. যখন তুমি ফাংশনগুলো ব্যবহার করবে, নিচের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। ইউজ অ্যান ইকুয়াল সাইন টু বিগিন আ ফর্মুলা। ফর্মুলা লেখার জন্যে তোমাকে ইকুয়াল টু সাইন ব্যবহার করতে হবে প্রথমেই। স্পেসিফাই দ্য ফাংশন নেম, ফাংশন নেমটা তোমাকে স্পেসিফাই করতে হবে, বলে দিতে হবে। 3 নম্বর এনক্লোজ আর্গুমেন্ট উইদিন প্যারেন্থেসিস। এনক্লোজ আর্গুমেন্ট উইদিন প্যারেন্থেসিস, আর্গুমেন্ট মানে কোনো শর্ত, প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্যাপারটা থাকে তাকে আমরা বলি প্যারেন্থেসিস। আর্গুমেন্টস আর ভ্যালুস অন হুইচ ইউ ওয়ান্ট টু পারফর্ম দ্য ক্যালকুলেশনস। তাহলে হোয়াট ইজ আর্গুমেন্ট, এই লাইনটা দাগ দিয়ে রাখো। আর্গুমেন্ট কাকে বলে যদি বলা হয়, আর্গুমেন্ট হলো সেইগুলো, আর্গুমেন্ট আর ভ্যালুস on which you want to perform the calculations. For example, arguments specify the number or cells you want to add. Argument যেমন তুমি কোন কোন 2-3টে সেলের হয়তো কোনো ভ্যালুকে অ্যাড করতে চাইছো, তাহলে সেই ভ্যালু, সেই সেলের নাম্বারটা বা সেই সেলের নাম, সেইটা হচ্ছে এই যোগের ক্ষেত্রে বা সামের ক্ষেত্রে আর্গুমেন্ট। ইউজ আ কমা টু সেপারেট আর্গুমেন্টস। যদি অনেকগুলো আর্গুমেন্টস একসঙ্গে ব্যবহার করতে হয় তাহলে সেখানে সেপারেশনের জন্যে কমা ব্যবহার করতে হবে। তার মানে আর্গুমেন্ট একটাই মাত্র ব্যবহার করা যায়, যদি অনেক আর্গুমেন্ট ব্যবহার করতে হয় তাহলে সেখানে সেপারেশনের জন্যে কমা ব্যবহার করতে হবে। তাহলে এই 4টে জিনিস আমাদের মনে রাখতে হবে টু ইমপ্লিমেন্ট ফাংশন। একটা ফাংশনকে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে এই 4টে জিনিস করতে হবে। প্রথমে হচ্ছে ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপরে একটা ফাংশন নেম লিখতে হবে, আর্গুমেন্টের জন্যে যদি আর্গুমেন্ট থাকে তাহলে সেখানে প্যারেন্থেসিস ব্যবহার করতে হবে, আর যদি অনেকগুলো আর্গুমেন্ট একসঙ্গে ইউজ করতে চাই তাহলে সেখানে কমা সেপারেটর হিসেবে ব্যবহার করতে হবে, একটা কমা সেপারেটর হিসেবে ব্যবহার করতে হবে। এবার আমরা ফাংশনগুলো এখান থেকে দেখতে পারি। দ্য পার্ট অফ ফাংশন, একটা ফাংশনের পার্ট। Each function has a specific order. Each function has a specific order called syntax. প্রত্যেকটা ফাংশন একটা স্পেসিফিক অর্ডারে তৈরি হয়, সেটাকেই আমরা সিনট্যাক্স বলি। Which must be
strictly followed for the function to work correctly, যেটা ওই খুব সঠিকভাবে ফলো করা হয় ফাংশনটা কাজ করার জন্য। অল ফাংশনস বিগিন উইথ সাইন, আফটার ইকুয়াল টু সাইন, ডিফাইন দ্য ফাংশন নেম, তারপরে বলছে দেন দেয়ার উইল বি অ্যান আর্গুমেন্ট, অ্যান আর্গুমেন্ট ইজ দ্য সেল রেঞ্জ or cell references that are enclosed by parenthesis। একটা আর্গুমেন্ট মানে একটা সেল রেঞ্জ অথবা একটা সেল নেম হতে পারে যেটা আমাদের প্যারেনথেসিস দিয়ে এনক্লোজ করা থাকে। ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান আর্গুমেন্ট সেপারেট ইচ বাই আ কমাস, তার মানে যদি অনেকগুলো আর্গুমেন্ট থাকে তাহলে সেটা কমা দিয়ে ডিটেক্ট করা হয়। একটা এক্সাম্পল নিচে দিয়ে দিয়েছে, ইকুয়াল টু সাম, ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু সাইন, সাম হচ্ছে ফাংশন নেম, তারপরে প্যারেনথেসিস দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং তার মধ্যে আর্গুমেন্ট রয়েছে A3 কোলন দিয়ে A9। তার মানে একটা সেল রেঞ্জকে যদি বলতে চাই, একটা সেলকে যদি বলি তাহলে বলতে হবে তোমার কলম নেম আর রো নাম্বার। কলম নেম আর রো নাম্বার দিয়ে একটা সেলকে বলা যায়, কিন্তু একটা রেঞ্জ অফ সেলকে বলতে গেলে তোমাকে বলতে হবে সেই সেলটার প্রথম এবং শেষ প্রান্তে যে সেলটা রয়েছে তার নেম বা নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমাকে বা আমাদের কোলন ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি A1 থেকে D4, A1 D4, তাহলে এটা একটা রেঞ্জ তৈরি হলো। A1 D4 এটা একটা রেঞ্জ তৈরি হলো। অথবা মানে একটা স্কোয়ার বক্স বা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স যখন তৈরি হচ্ছে, রেঞ্জ হচ্ছে একটা স্কোয়ার বক্স, একটা রেঞ্জ যখন তৈরি হচ্ছে তখন সেখানে একটা স্কোয়ার বক্স অথবা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি হচ্ছে। এবার সেই রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার বক্সে যদি আমরা কর্ণ টানি, ওই কর্ণ টানলে যে দু প্রান্তের যে সেলগুলো থাকছে, দুটো সেল, সেই সেল দুটোকে যদি বলা হয়, সেল দুটোর অ্যাড্রেস যদি বলে দেওয়া হয়, তাহলেই আমরা রেঞ্জ তৈরি করে ফেলতে পারি। সেটা ওপর থেকে নিচে হতে পারে বা নিচের থেকে ওপর হতে পারে। মানে A1 থেকে D4 যদি আমরা কর্ণ টানি তাহলে এই কর্ণটা হতে পারে, আবার D1 থেকে A4 সেটাও হতে পারে। তার মানে রেঞ্জটা একই বললাম। কর্ণটার দুরকম যে সেল রয়েছে সেই সেল দুটোকে আমরা বলতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু সেটা সেপারেশন হবে না। সেটা সেপারেশন করতে গেলে মুশকিল আছে, আর সেটাকে বলতে গেলে আমাদের বলতে হবে কোলন দিয়ে। 64 পাতায় বলেছে an example of a function with more than one argument that calculates the function of two cell range। এটা বলেছে সামের জন্য ফাংশন করতে বলেছে। এখানে দেখো সাম ফাংশন রয়েছে, কতগুলো ফাংশন রয়েছে। আচ্ছা, ফাংশন তার মানে বলছে একটা কমান্ড আর একটা ফাংশনের মধ্যে পার্থক্য আছে। একটা কমান্ড আর একটা ফাংশনের মধ্যে পার্থক্য আছে। আর কমান্ড মানে একটা স্পেসিফিক ওয়ার্ড, বাট আ ফাংশন ডিনোটেড বাই প্যারান্থেসিস। ফাংশন কিন্তু ডিনোট হয় প্যারান্থেসিসের দিয়ে। মানে ফাংশন যখনই থাকবে তখন প্যারান্থেসিস মানে ওপেন, তোমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সেখানে আর্গুমেন্ট মে বি প্রেজেন্ট দেয়ার অর নট, আর্গুমেন্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু ফাংশন ডিনোট করা হবে প্যারান্থেসিসের মাধ্যম দিয়ে। যেমন এখানে সাম ফাংশনের ক্ষেত্রে বলা হয় যে ইকুয়াল টু দিয়ে শুরু, সাম ইকুয়াল টু সাম, তারপরে প্যারান্থেসিস দিয়ে শুরু হয়ে তারপরে 2,13, তারপরে কমা দিয়ে A1, কমা দিয়ে B2, কোলন দিয়ে C7। ইন দিস ফাংশন, দেখো এখানে বলেছে ইন দিস ফাংশন দ্য ইকুয়াল টু সাইন বিগিন উইথ ফাংশন, the equal sign begin the function, sum is the name of the function, 2,13 A1 and B2 colon C7 are the arguments, parenthesis enclose the argument, commas separate the arguments। তার মানে প্যারেন্থেসিসের মধ্যে যে একাধিক আর্গুমেন্ট রয়েছে সেই আর্গুমেন্টগুলোকে কিন্তু আমরা কমা দিয়ে নির্দেশ করে দিয়েছি। এইভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি, বা ফাংশন তৈরি করতে পারি না, ফাংশন তৈরি করতে পারি এখানে নয়,
ফাংশন কাজ করতে পারি, ফাংশন নিয়ে কাজ করতে পারি। এরভাবে অনেকগুলো ফাংশন রয়েছে, তার মধ্যে সাম রয়েছে, অ্যাভারেজ রয়েছে, মিন রয়েছে, ম্যাক্স রয়েছে। কাউন্ট রয়েছে, প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো ফাংশন রয়েছে। তার আমরা এখানে সাম ফাংশনটা করলাম, তার মানে দুটো সেল রেঞ্জের মধ্যে যদি সংখ্যার যোগ করতে হয় বা সেল ভ্যালুর যোগ করতে হয়, তাহলে সেখানে আমরা সাম ফাংশন ব্যবহার করব। শুধুমাত্র ইকুয়াল টু দিয়ে সাম লিখে প্যারান্থেসিসের মধ্যে যে সেল থেকে যে সেল পর্যন্ত আমরা ভ্যালুকে নিয়ে যোগ করতে চাইছি সেই ভ্যালু মানে সেই সেলগুলোর প্রথম সেলটা আর একদম শেষের সেলটার যে নাম আছে বা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কোলনের মারফত আমরা রিপ্রেজেন্ট করব এবং ইকুয়াল টু দিলেই পরের যে সেলটা থাকবে সেই সেলে আমরা তার আনসারটা পেয়ে যাব। এইভাবে আমরা সাম করব। আর অ্যাভারেজের ক্ষেত্রেও ঠিক তাই। অ্যাভারেজের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ দিয়ে প্যারান্থেসিস দিয়ে ফাংশন দেব, প্যারান্থেসিস দিয়ে আমরা ওই সেল রেঞ্জটা বলবো। সেল রেঞ্জটা বললেই আমাদের ওর মধ্যে যে যে ভ্যালুগুলো থাকবে সেটা যোগ করে তার অ্যাভারেজটা আমরা সহজেই পেতে পারবো।